একটা সিক্রেট উপকরণ ব্যবহার করে আসছে কুরবানি ঈদের জন্য জাদুকরি মাংসের মশলা। এই জাদুকরি সিক্রেট মশলাটা জানা থাকলে আসছে কুরবানি ঈদে মাংস রান্নায় আপনিই হবেন সেরা রাঁধুনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে আসছে কুরবানি ঈদের জন্য একেবারে জাদুকরি একটা মশলার রেসিপি তৈরি করে দেখাবো। এই একটি জাদুকরি মশলা আপনার জানা থাকলে আপনি এটি সব ধরনের মাংস রান্নায় ব্যবহার করতে পারবেন। গরু, খাসি কিংবা মুরগি যে কোনো মাংস রান্নায় এটি ব্যবহার করা যাবে। আর যে কোনো মাংস রান্নায় যদি এই মশলাটা ব্যবহার করা হয় তাহলে কিন্তু মাংস রান্নার স্বাদটা প্রায় 10 গুণ পরিমাণে বেড়ে যায়। তাই আমি তো বলবো আসছে কুরবানি ঈদের জন্য কাজের চাপকে একটু কমিয়ে আনতে আপনাদের হাতে কিন্তু এখনই সময় এই জাদুকরি মশলাটা বানিয়ে রাখার। তো এই জাদুর মশলাটা বানানোর জন্য প্রথমেই এখানে আমি নিয়ে নিচ্ছি 3 চা চামচ পরিমাণ আস্ত ধনিয়া, 3 চা চামচ পরিমাণ নিয়ে নিব আস্ত জিরা, 2 চা চামচ পরিমাণ নিয়ে নিব মৌরি বা মিষ্টি জিরা, তারপর 1.5 চা চামচ পরিমাণ নিয়ে নিব শাহি জিরা। এরপর এখানে আমি নিয়ে নিব 3 থেকে 4টা জয়ত্রী। একটা জায়ফলকে আমি এরকম ভেঙে নিয়ে নিয়েছি। এবার এই জায়ফলটাকেও নিয়ে নিলাম। জায়ফলের উপরের অংশটা ছাড়িয়ে আমি ভিতরের অংশটা নিয়ে নিয়েছি। এখন আমি নিয়ে নিচ্ছি 2টি তারা মশলা। এবারে নিয়ে নিব গরম মশলা। এখানে আমি প্রায় 10 থেকে 12টার মতো নিয়ে নিয়েছি এলাচ, 10 থেকে 12টার মতো নিয়ে নিচ্ছি লং। এবারে এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি রাঁধুনি। এই রাঁধুনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মাংসের স্বাদ অনেকাংশেই বেড়ে যায়। এরপর এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি কালো গোলমরিচ। এবারে নিয়ে নিচ্ছি 3 টুকরা দারুচিনি, 4 থেকে 5টা তেজপাতাকে আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবারে এই টুকরো করা তেজপাতাগুলোকেও নিয়ে নিলাম। এবারে এখানে আমি নিয়ে নিব 1.5 চা চামচ পরিমাণ গোটা হলুদ সরিষা। ব্যাস, এখন কিন্তু আমার সবগুলো মশলাকে নেওয়া হয়ে গিয়েছে। আপনারাও চেষ্টা করবেন আজকে আমার এখানে দেওয়া সবগুলো মশলাই ব্যবহার করতে। আর এই সবগুলো মশলাই আপনারা যে কোনো মশলার দোকানে খুবই সহজে পেয়ে যাবেন। আপনারা চাইলে এই পর্যায়ে এই সবগুলো মশলাকে ভালোভাবে রোদে শুকিয়ে নিয়ে তারপর ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিতে পারবেন। আমি কিন্তু আপনাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম যে এই বেসিক মশলার সাথে আজকে আমি একটা সিক্রেট উপকরণ ব্যবহার করব। এবার তাহলে চলুন জেনে নিন সেই সিক্রেট উপকরণটা। আমি যেহেতু মশলাগুলোকে রোদে শুকিয়ে গুঁড়া করছি না, তাই আমি মশলাগুলোকে ভেজে নিব। সেজন্য আমি চলে আসলাম চুলায় একটা প্যান আমি মিডিয়াম টু লো হিটে বসিয়ে দিয়েছি। এবার আমি যে আপনাদেরকে বলেছিলাম এই বেসিক মশলার সাথে আমি একটা সিক্রেট উপকরণ ব্যবহার করব, এটি হলো সেই সিক্রেট উপকরণ। তো প্রথমেই এখানে আমি একটা প্যানের মধ্যে 1 মুঠ পরিমাণ আতপ চাল নিয়ে নিলাম। আপনারা এখানে যে কোনো আতপ চাউল নিতে পারবেন, চাইলে চিনি গুঁড়া পোলাও চালও নিতে পারবেন। মশলার পরিমাণ অনুযায়ী আমি শুধুমাত্র 1 মুঠ পরিমাণ আতপ চাল এখানে নিয়ে নিয়েছি। আমি যে পরিমাণ মশলাটা তৈরি করছি সেই পরিমাণের জন্য 1 মুঠ পরিমাণ আতপ চাউল যথেষ্ট। এবারে প্রথমেই আমি এই চাউলটাকে একটু নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিব। তো চালটাকে যখন কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে এরকম একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি এখানে বড় ধরনের যে মশলাগুলো রয়েছে সেগুলো আগে দিয়ে দিব। আমি প্রথমে এই শুকনো মরিচটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এই পর্যায়ে আমি 4 থেকে 5টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এবারে এগুলোকে আমি 2-1 মিনিটের মতো একটু নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন মশলাগুলো থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে, এরপর আমি বাকি সবগুলো মশলাকে এই প্যানের মধ্যে দিয়ে দিব। এই ছোটো মশলাগুলোকে দেওয়ার পর চুলার আঁচটাকে লো হিটে রেখে এই সবগুলো মশলাকে আমি আরও 2 থেকে 3 মিনিট ভেজে নিব। তো সবগুলো মশলাকে আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখা যাবে যে মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে আর মশলাগুলোর কালার এরকম চেঞ্জ হয়ে গিয়েছে, তখন বুঝে নিতে হবে যে এগুলো পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তবে কোনোভাবে কিন্তু মশলাগুলোকে একেবারে বেশিক্ষণ সময় পর্যন্ত ভেজে পুড়িয়ে ফেলা যাবে না। আমার মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিব। তো মশলাগুলো যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন আমি সবগুলো মশলাকে এরকম একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিব। এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিয়ে এই মশলাগুলোকে খুব ভালো করে গুঁড়া করে নিব। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি মশলাগুলোকে গুঁড়া করে নিয়ে চলে এসেছি। এবার আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মশলাটা কতটা পারফেক্টভাবে গুঁড়া করা হয়েছে। মশলাগুলোকে একেবারে এরকম মিহি করে গুঁড়া করে নিতে হবে। এবারে আমি এই গুঁড়ো মশলাগুলোকে একটা চালনিতে নিয়ে খুব ভালো করে চেলে নিব, যেন মশলার মধ্যে কোনো লাম্পস থেকে না যায়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো মশলাকে খুব ভালো করে চেলে নিয়েছি। এখন কিন্তু আমার কুরবানি ঈদের জন্য জাদুকরি মাংসের মশলা পুরোপুরি তৈরি। এই মশলাটাকে আপনারা সংরক্ষণ করতে চাইলে এই পর্যায়ে একটা কাঁচের বয়ামে ভরে মশলাটাকে রেখে দিলে মশলাটা প্রায় 6 থেকে 7 মাস সময় পর্যন্ত ভালো থাকবে। এই ভাজা মশলাটা কিন্তু সহজে নষ্ট হয় না। এই জাদুকরি মশলাটা দিয়ে কিন্তু এখন আপনারা গরুর মাংস রান্না, খাসির মাংস রান্না, তেহারি, বিরিয়ানি সবকিছুই রান্না করতে পারবেন।
এই মশলাটা ঘরে থাকলে আর এক্সট্রা করে কোনো মশলা আপনাকে বাজার থেকে কিনতে হবে না। অর্থাৎ এই মশলাটা আপনারা যে কোনো কিছুতেই ব্যবহার করতে পারবেন। জাস্ট অল্প একটু মশলা রান্নায় দিলেই কিন্তু রান্নার টেস্ট অনেকাংশেই বেড়ে যাবে। এই মশলাটা আপনারা যে কোনো মাংস রান্নায় ব্যবহার করলে রান্নার টেস্টটা এতটাই বেশি ভালো হবে যে রান্নার ঘ্রাণেই একেবারে পেট ভরে যাবে। তো ভিউয়ার্স, দেখতে তো পেলেন কত সহজেই কিন্তু তৈরি করে ফেললাম কুরবানি ঈদের জন্য জাদুকরি মাংসের মশলা। এই জাদুকরি মশলাটা আপনার জানা থাকলে আপনিই হবেন মাংস রান্নার একেবারে সেরা রাঁধুনি। তাই আমি তো বলবো আসছে কুরবানি ঈদের জন্য আপনারা আজই মশলাটাকে বানিয়ে সংরক্ষণ করুন। তো ভিউয়ার্স, বরাবরের মতোই আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটাও আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ভিডিওটি অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি তাহলে আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।